দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ডেইলি স্টারের নিয়মিত আয়োজন স্টার ডিসকোর্সের আজকের পর্বে। আজকের এই অনুষ্ঠানে আমরা কথা বলবো সদ্য প্রকাশিত একটি কার্টুন, যেটি মেহেদী হক কার্টুনিস্ট তিনি এঁকেছেন এবং তার যে ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া পেজ সেখান থেকে শেয়ার দিয়েছেন, এবং সেটির পরে যেটি হয়েছে, বাংলাদেশের একটি বিরাট অংশ যারা জুলাই যে গণ অভ্যুত্থান সেটি নিয়ে তীব্র আবেগ ধারণ করেন এবং জুলাইকে আক্রমণ করা হয়েছে বা জুলাইকে খাটো করা হয়েছে এই যুক্তিতে একটা অংশ প্রতিক্রিয়া দেখিয়েছে। আরেকটি অংশ যারা মনে করছেন যে কার্টুন বা স্যাটায়ার সেটি অবশ্যই একটি মত প্রকাশের স্বাধীনতা এবং জুলাই আন্দোলনকে আক্রমণ করা নয়, বরং জুলাই আন্দোলনের পরে যে ঘটনাগুলো ঘটেছে সেটি বরং জুলাই আন্দোলনের যে স্পিরিট সেটির সঙ্গে সাংঘর্ষিক, কাজেই এভাবে কার্টুন আঁকা যেতে পারে এবং এটি মত প্রকাশের স্বাধীনতা। কাজেই দুটো ভিন্নধর্মী মত আমরা এই কার্টুনকে ঘিরে পেয়েছি এবং সে কারণে আমরা মনে করছি যে মত প্রকাশের স্বাধীনতা জুলাইয়ের মতো একটি বিরাট ঘটনা, যেটি জুলাইয়ে হয়েছে, 2024 জুলাইয়ে হয়েছে, সেটিকে কোনোভাবে খাটো করা হচ্ছে কিনা সেই আলোচনাটি করা জরুরি। এবং সেই চিন্তা থেকে আজকে আমরা লন্ডন স্টুডিওতে বাংলাদেশ থেকে দুজন অতিথিকে যুক্ত করেছি। শুরুতেই তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সেলিম রেজা নিউটন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক। আজকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং এই পরিচয়ের বাইরে জুলাই সংক্রান্ত যদিও পরিচয় নয়, কিন্তু তারপরেও এটি বলাটা খুবই গুরুত্বপূর্ণ যে ওই উত্তাল সময়ে, ওই সংকটকালীন সময়ে তিনি ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন এবং সাহস নিয়ে দাঁড়িয়েছেন। বুদ্ধিবৃত্তিকভাবে তার একটি জোরালো অবস্থান ছিল। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন শিমু নাসের। তিনি, আপনারা জানেন যে ইয়ার্কি নামের একটি স্যাটায়ার ম্যাগাজিন রয়েছে, সেই ম্যাগাজিনের সম্পাদক এবং তিনি লেখক, লেখালেখি করেন। শিমু নাসের, তারও জুলাইয়ে একটা অত্যন্ত শক্ত ভূমিকা ছিল বুদ্ধিবৃত্তিকভাবে। তার যে কাজের ক্ষেত্র, সেখানে আমরা দেখেছি যে তিনি জুলাইয়ের গণ অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। আমরা শুরুটা করতে চাই শিমু নাসের আপনাকে দিয়ে, যেহেতু আপনি নিজেও কার্টুন এবং স্যাটায়ার এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। মত প্রকাশের স্বাধীনতা এবং এই যে জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করে দেওয়ার যে বিতর্কটি সৃষ্টি হয়েছে, এটা সন্দেহাতীতভাবে অস্বস্তিকর। আপনি যদি একটু ব্রিফলি বলেন শুরুতেই যে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন এবং আপনি মেহেদী হকের যে কার্টুন, সেই কার্টুনটিকে কিভাবে ব্যাখ্যা করছেন। অনেক ধন্যবাদ। আমি অত্যন্ত খুশি যে বাংলাদেশে একটা কার্টুন নিয়ে আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে ফেসবুকে আমরা দেখলাম যে একটা গল্প নিয়ে আলোচনা হচ্ছিল। এত কিছুর ভিড়ে নানান কিছু, এত কিছু আলোচনা হয়, তার ভিতরে একটা গল্প, এবার একটা কার্টুন নিয়ে আলোচনা হচ্ছে। দ্যাট মেক্স মি সো হ্যাপি। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো যে মেহেদী হকের যে কার্টুন, আমি একটা কার্টুন দেখতে যাই, দেখলাম যে মেহেদী হকের পুরোনো কার্টুন গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সেটাও খুব ইন্টারেস্টিং বিষয় যে এই কার্টুন গুলো অনেকগুলোই আমাদের দেখা, বাট আমরা আবার নতুন করে দেখছি। সো কার্টুন যে আসলে একটা সময়ের জন্য সবসময় থেমে থাকে তা না, আমরা পিছনে ফিরে তাকালে সেই কার্টুন গুলোকে আমরা নানান ভাবে দেখি। এবং এই যে এই কার্টুনটা হচ্ছে, এটা নিয়েই সম্ভবত আলোচনাটা শুরু আর কি। জুলাইয়ের যে অংশটুকু বলছেন যে হ্যাঁ, ওকে মেহেদী কি জুলাইয়ের পক্ষে ছিল না? মেহেদী যে পরিমাণ কাজ করেছে জুলাই, হ্যাঁ, যে পরিমাণ কার্টুন এঁকেছে, হ্যাঁ, মধ্যবর্তী সময়ে সে অন্তত 60টার মতো কার্টুন এঁকেছে। এর আগে আমরা তো একটা এক্সিবিশন করেছি, জুলাই নিয়ে আমরা একটা এক্সিবিশন করেছি। ওর যে পরিমাণ কার্টুন আমরা পেয়েছি, অগাস্টে আমরা একটা এক্সিবিশন করেছি, প্রায় 300 কার্টুন নিয়ে, 200 কার্টুন নিয়ে একটা এক্সিবিশন করেছি। তো ফ্যান্টাস্টিক কাজ ছিল তার জুলাই। নানান মানুষজন নানান ধরনের কাজ করেছে। তো এই কাজটা তার পছন্দ হয়নি বলে তাকে যেভাবে এনসিপি বা এই গ্রুপটা তার পশ্চাৎ দেশে কার্টুন ঢুকিয়ে দেওয়ার কথা বলছে, দ্যাট ইজ ভেরি স্যাড। হ্যাঁ, যে একটা কার্টুনের জন্য আপনি সমালোচনা করতে পারেন, কার্টুন আপনার পছন্দ না হতে পারে, কার্টুনের মতামতের সঙ্গে আপনি মানে না মিলতে পারে আপনার, সেটা ওকে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাট একজন কার্টুনিস্টকে আপনি যদি এই কাজই করেন, জুলাই আমরা কেন করেছি, আমরা যে প্রফেশনে আছি, যে কাজ করতে ভালোবাসি, সেই কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পারছিলাম না। আমি স্যাটারিস্ট, আমার কাজ করতে সমস্যা হচ্ছিল। মেহেদী কার্টুন করার মানুষ, সে হয়তো তার মতো করে কার্টুন করতে পারছিল না। জুলাই আমাদের একটা
ইচ্ছা বা জুলাইয়ের অন্যতম একটা জায়গা ছিল যে জুলাইয়ের পর আমরা আমাদের কোনো কিছুতেই কোনো ধরনের বাধা থাকবে না। আমি একটা লেখা লিখেছিলাম যে আমাদের ব্যাক স্পেসের যে স্বাধীনতা, আমরা হয়তো এখন আর ব্যাক স্পেস চাপতে হবে না। হুম হুম। তো মেহেদীও একই কাজই করার চেষ্টা করেছে, যে যে কাজগুলো সে করতে পারতো না, যে জিনিসটা সে আগে আঁকতে পারতো না, সেটা সে মন খুলে ইন্টারনেমের সময় আমি দেখেছি সে প্রায় 50 থেকে 60টার মতো কার্টুন দেখছে। তো রাইট। দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক কাজ। যে ওই সময়ের একটা জায়গা থেকে যে সে যেভাবে দেখেছে, একজন কার্টুনে যেভাবে দেখেছে, এখানে একটা জায়গা আমাদের কাছে মনে হয় একটু মুশকিল দাঁড়ায়, যে আমরা যখন বলি যে আমি জুলাইয়ের পক্ষের মানুষ বা জুলাইয়ের বিপক্ষের মানুষ, আমরা সবসময় অত্যন্ত বাইনারিতে চিন্তা করার চেষ্টা করি। বা একজন আর্টিস্ট, কিন্তু একজন আর্টিস্ট বা একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, একজন লেখক যে এর বাইরে দাঁড়িয়েও সোসাইটিকে দেখতে পারে, তার মত প্রকাশ করতে পারে, সে তার মতো করে আঁকতে পারে, সে যে প্রোপাগান্ডার অংশ হইতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, জুলাইয়ের পক্ষে জুলাই যা হোক না কেন সেটাকে সবসময় গ্লোরিফাই করেই যে সবসময় আঁকতে হয় তা নয়, ওটাকে সমালোচনা করা যাবে। জুলাই বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জুলাই সংশ্লিষ্ট যেসব ঘটনা ঘটেছে সেগুলো কি সমালোচনা করা যাবে না? যদি জি। সমালোচনা করা না যায়, তাহলে এটা একটা ধর্মীয় বিষয় হিসেবে চলে যায়, এটা একটা উপাসনার বিষয় হিসেবে চলে যায়। মানে 71কে যেরকম আমরা উপাসনা করতে চাই না, এটা যেমন আমাদের একটা গর্বের বিষয়, 24 যেমন আমাদের একটা গর্বের বিষয়, এটাকে নিয়ে সমালোচনা করা যাবে, নিশ্চয়ই। এটাকে নিয়ে যারা যেসব কাজ আসবো করছে আপনার কাছে সেগুলো আমরা আবারও। করবো। আমরা আপনি শেষ দিকে এসে যে প্রসঙ্গের অবতারণা করেছেন সেটি নিয়েও বিস্তর আলোচনার সুযোগ রয়েছে, যে জুলাইকে 71-এর বিপরীতে দাঁড় করানোর কোনো চেষ্টা বা উদ্যোগ আছে কিনা, প্রবণতা আছে কিনা। আমি অধ্যাপক সেলিম রেজা নিউটন আপনার কাছে আসতে চাই। শিমুল আসের ক্লিয়ারলি আমার কাছে যেটা মনে হলো যে এই যে কার্টুন নিয়ে বিতর্ক হচ্ছে, সেই কার্টুনটিকে তিনি দেখছেন একটা শৈল্পিক সার্থকতা হিসাবে। আপনার সমস্যার জায়গাটি কোন জায়গায় যদি থেকে থাকে? আমার ওভারঅল দৃষ্টিভঙ্গিটা মেহেদীর পক্ষে অথবা বিপক্ষে অবস্থান গ্রহণ করা না। আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে গণযোগাযোগের বা যোগাযোগের মানুষ হিসেবে বোঝা সিচুয়েশনটা এরকম হয় কেন বারবার ক উপলক্ষে না হয় খ উপলক্ষে আমরা এমন একটা সিচুয়েশনে গিয়ে দাঁড়াই যেখানে মনে হয় যে আমরা কিছুতেই মানে পরস্পরের একটা জায়গায় আসতে পারবো না, সমগ্র সত্যটাকে দেখতে পারবো না। আমাদেরকে অবশ্যই দুই টুকরা করে নিয়ে যে কোনো একটা টুকরা দাঁড়াতে হবে। এটাই তো আমাদের মূল পরিস্থিতি। এই পরিস্থিতির লক্ষণ হচ্ছে কখনো মেহেদী, কখনো অন্য কিছু, কখনো কার্টুন, কখনো আর কিছু। কাজে আমার আজকে আপনার কাছে বলার প্রসঙ্গ আমার দিক থেকে মূলত মূলত তিনটা বলতে পারেন। একটা হলো যে এই যে ওভারঅল জায়গাটা, যে আমাদের আদিম মানুষের ব্রেইন ভয় পায়, এটা তার অস্তিত্বের সঙ্গে জড়িত, এটা তার বাঁচা মরার সঙ্গে জড়িত, সেটা আমাদের জিনে, আমাদের ব্রেইনে আছে, ওইটা সবার আগে কাজ করে। অচেনা কিছু দেখলেই, নিজের গোত্রের বাইরে কিছু দেখলেই আমাদের ভয় আসে, এই মনে হয় আমার অস্তিত্বটা থাকবে না। জি। এইটাকে আমরা ব্যালেন্স করব কিভাবে? আজকের পৃথিবী তো আদিম মানুষের পৃথিবী না। আদিম মানুষের যুগে ভালো ছিল, ওখানে আমার কোনো জাজমেন্ট নাই। জি। কিন্তু আজকে আমরা আদিম মানুষের যুগে নাই। রাইট। আজকে আমরা চাইলেও গোত্র ভাগ হয়ে বসবাস করতে পারি না, আমাদেরকে মিলেমিশে থাকতে হয়। আমি কি একটু ডিফারেন্টলি, একটু ভিন্নভাবে আপনাকে প্রশ্নটা করতে পারি? মানে আপনার সোশ্যাল মিডিয়ার যে প্রেজেন্স, আপনি কিন্তু একটা সরাসরি আপনার একটা অবস্থান রয়েছে, মানে আপনি একই ধরনের একটি ছবি সম্প্রতি শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং আপনি জিজ্ঞেস করেছেন, জানতে চাইছেন যে ছবিটাকে এভাবে আঁকলেও কি আপত্তির জায়গা আছে কিনা, মানে মানুষ কিভাবে দেখে। তাহলে খেয়াল করেন বুলবুল, আমি জানতে চেয়েছি, আমি মেহেদীর কার্টুন নিয়ে এখনো কোনো পক্ষ গ্রহণ করিনি ফেসবুকে, কেমন? আমার প্রশ্ন আছে, আমার কিছু আন্দাজ আছে, আন্দাজগুলো বলবো, ওটি হলো সেকেন্ড পার্ট আলোচনা। হ্যাঁ, ওই থার্ড পার্ট, সেকেন্ড পার্ট হচ্ছে যে জুলাই নিয়ে আমাদের পক্ষ বিপক্ষের পেছনে কি আছে। তাহলে আমি একটু আসি প্লিজ, বেশিক্ষণ সময় লাগবে না, আমাকে পরে আর অতবার বলতে যেতে হবে না, কেমন? তো এক হলো যে আমাদের আদিম মানুষের ব্রেইনটা নিয়ে আমরা আজকের যুগে চলতে পারবো না। এই যে যেমন ধরেন আমরা তিনজন কথা বলছি, আমাদের কম বেশি তিন রকমের মত থাকবে। আমাদের কর্মস্থলে, আমাদের ক্লাসরুমে, আমাদের পত্রিকার নিউজ রুমে, আমাদের পাড়া মহল্লায়, আমাদের ফ্যামিলিগুলোতে অনেক রকমের মতামত আছে, একদম পাল্টাপাল্টি মতামত আছে। তাহলে আমরা ওই আদিম ভয় এবং আতঙ্ক থেকে বের হব কেমন করে? বের হব আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে, আমাদের ব্রেইনের সামনের অংশ, যে অংশটার বয়স কম। এটা হয়তো 1050 বছর, ওইটার যদি 20 লক্ষ বছর হয়ে থাকে, তার বিপরীতে এটা কিছুই না।
এই ব্রেন আমাদের রিজন এবং বিবেচনা বোধ, আমাদের বিবেক বোধ, আমাদের বুদ্ধি এগুলোর সঙ্গে জড়িত। আমরা আদিম ভয়কে অতিক্রম করতে পারি যে না, আমি আগেই ভয় পাবো না, আগে দেখি হোয়াট ইজ গোয়িং অন। তাহলে এইটা হচ্ছে এক। দুই হলো, এখন আসেন যে জুলাই নিয়ে আমাদের এত আতঙ্ক কেন? জুলাই নিয়ে আতঙ্কেরও প্রথম কারণ এইটা যে আমরা গোত্রপ্রবণ হয়ে আছি বহুকালের। আমাদের অনেক কাল ধরে অনেক কালচারাল প্র্যাকটিস আমরা যদি করতে পারি, লেখাপড়া, বুদ্ধি বিবেচনা প্রয়োগের প্র্যাকটিস যদি করতে পারি, উদারতা এবং সমগ্র দৃষ্টিভঙ্গির প্র্যাকটিস যদি করতে পারি, তাহলে আমরা এখান থেকে বের হতে পারবো। যেহেতু সেটা তো পারছি না এখনই, আমরা ওখানে আটকে আছি। ফলে জুলাই নিয়েও যেমন ৭১ নিয়ে, যেমন সবকিছু নিয়ে, রাজনীতির সব প্রসঙ্গ নিয়ে আমরা দুই পক্ষ হয়ে গেছি। জি। এখন জুলাই যখন ঘটছিল, তখন পক্ষ ছিল হাসিনা পক্ষ বনাম জুলাই পক্ষ। কিন্তু হাসিনা পক্ষ বিতাড়িত হওয়ার পরে, হাসিনা পক্ষ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, এখন জুলাইয়ের পক্ষে যারা আমরা ছিলাম, তারা সবাইকে দেখছি আমি বিভিন্ন রকমের দল, উপদল, গোত্রে বিভক্ত হয়ে পরস্পরের সঙ্গে দেখতে মনে হয় দ্বিমুখী, আসলে এটা বহুমুখী, সর্বমুখী, সর্বদলীয়, উপদলীয় আপনার সাইকোলজিক্যাল সংঘর্ষে, কালচার ওয়ারে। অধ্যাপক নিউটন, আমরা কি এইভাবে প্রশ্নটা করতে পারি কিনা যে এই যে ধরেন একটা কার্টুন, সেটাকে মত প্রকাশের স্বাধীনতা বলা হচ্ছে, এখন এই মত প্রকাশের স্বাধীনতার বিপরীতে একদল লোক বলছে যে এটি নিয়ে এভাবে কথা বলা যায় না। অর্থাৎ একটু মানে জুলাই নিয়ে কথা বললেই একটা দল খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, এবং আমরা ওই যেটি শিমুল নাসেরও বলছিলেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতা নিয়েও একটা রাজনৈতিক দলের এরকম একটা অবস্থান ছিল। এটা কি কাছাকাছি চলে যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা নাই, থাকলে এতক্ষণই কার্টুনটা মেহেদী আঁকতেন না। ওই যে শিমুল নাসের বললেন না, হাসিনা আমলে আমাদেরকে বলে দিতে হতো না, আমরা নিজেরাই জানতাম কি বলা যাবে আর কি বলা যাবে না, আমরা নিজেরাই জানতাম কি আঁকা যাবে কি আঁকা যাবে না। এখন মেহেদী আঁকতে পারছেন এবং তা নিয়ে ১৩ রকমের কথা বলা যাচ্ছে, অজস্র শতধারায় ঝর্ণার মতো কথা হচ্ছে। কাজেই কিন্তু এক ধরনের পুলিশিং হচ্ছে না? আপনার কাছে কি মনে হয় না এক ধরনের পুলিশিংও হচ্ছে? মানে তার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আসছে, মানে তার জুলাইয়ে এত একটা শক্ত অবস্থানের পরেও তাকে এখন ব্যাখ্যা করতে হচ্ছে যে তিনি আসলে জুলাইয়ের পক্ষের মানুষ। না, ওনাকে ব্যাখ্যা করতে হয়নি। ওনাকে আমি এখনো কিছু বলতে দেখিনি এবং বলার প্রয়োজনও পড়বে না। না, ওনার হয়ে তো অনেকে বলছেন। না, এগুলো তো সব বলা। শোনেন, পুলিশিং অন্য জিনিস। পুলিশ মানে তো পুলিশ, এবং পুলিশিং এর ভয় যদি থাকতো তাহলে এই কার্টুন মেহেদী আঁকতেন না। কেমন ওনার আঁকা এবং তার পরের এই অজস্র কথা বলে দিচ্ছে যে এখানে পুলিশি পরিস্থিতি নাই। আমাদের হয়েছে কি, আমরা একটা ফ্যাসিবাদের আতঙ্কের মধ্যে ছিলাম তো 16 বছর। এখন যদি ফ্যাসিবাদের কেন, ফ্যাসিবাদের সরেয়াও কোথাও আমাদের মনে হয় যে হচ্ছে, অমনি আমাদের মনে হয়, এই মনে হয় হাসিনার পুলিশ আসতো। আমরা মিস করছি একটা জিনিস, জুলাইয়ের পরে একদম ন্যাচারালি বাংলাদেশের স্বাধীনতা ডেভেলপ করছে, ব্যক্তির এবং কমিউনিটির এবং বিভিন্ন দল একেবারে স্বাধীনভাবে আলাপ আলোচনা করতে পারছে। সেরকম সংঘর্ষ আমি দেখছি না। আমরা রীতিমতো হেলদি একটা পরিস্থিতিতে আছি। জি, আমি একটু শিমুল নাসের কাছে শুনে আবার আপনার কাছে আসবো। শিমুল নাসের, আপনার কাছে একটু জানতে চাই, আমি একটি স্টেটাস আপনাকে একটু পড়ে শোনাই কিছু অংশ। অধ্যাপক আল মামুন তিনি লিখেছেন তার সোশ্যাল মিডিয়া পেজে, দুটোই মেহেদী হকের কার্টুন, দুটো ছবি তিনি দিয়েছেন, একটি যেটি নিয়ে কথা বলছি সেটি, আরেকটি শেখ হাসিনার কার্টুন। তো দুটিকে দিয়ে তিনি লিখেছেন, এক পক্ষের কাছে একটা গ্রহণযোগ্য, অপর পক্ষের কাছে অপরটা। একটার জন্য মেহেদী এক পক্ষের কাছে গালাগালি খাবে, আরেকটার জন্য আরেক পক্ষের কাছে। কিন্তু একজন সংবেদনশীল লেখক, শিল্পী, আর্টিস্ট হিসেবে তো কোনো একটা পক্ষে ঠায় দাঁড়িয়ে থাকা যায় না। এই জায়গাটিতে একটু আসতে চাই। খুবই চমৎকার একটা কথা বলেছেন। এটার ভুক্তভোগী আমরাও একই কথাই বলি। আমরা যখন ইয়ার্কিতে কাজ করি, আমরা বলি যে আমরা যদি দুই পক্ষেরই গালি না খাই, তার মানে বুঝতে হবে আমরা কোথাও এক জায়গায় ভুল করতেছি। গালি ইন এ সেন্স লাইক নট গালি, মানে দুই পক্ষই যদি আমরা মানে অসন্তুষ্ট না করতে পারি, আমরা যদি আমাদের কাজে যদি সরকার পক্ষ খুব খুশি হয়ে যায়, দ্যাট মিনস আমরা আসলে খুব একটা ভালো কাজ করছি না। বিকজ আমাদের কাজই হলো যে ক্ষমতায় যারা আছে, ক্ষমতা মিনস চেয়ারে যিনি আছেন তাকে প্রশ্নবিদ্ধ করা এবং তাকে সবসময় একটা অস্বস্তির ভিতরে রাখা, এটি আমাদের কাজ। এবং যারা ক্ষমতায় থাকেন তারা সবসময়
হাস্যাস্পদ হতে খুবই বিব্রত বোধ করেন। তারা তাদেরকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করুক, এটা কোনো সরকারি ক্ষমতায় যারা থাকেন তারা কখনোই পছন্দ করেন না। ইভেন অফিসের বসও যে তাকে নিয়ে কেউ একজন যোগ করছে এটা পছন্দ করে না। এবং এটাই হলো আমাদের অস্ত্র, এবং সবচেয়ে বড় অস্ত্র, যে 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 জায়গায় আছে সেই জায়গায় তাকে অ্যাকাউন্টেবল করে তোলার অন্যতম একটা জায়গা। কার্টুনও তার ভিতর অন্যতম একটা বড় অস্ত্র। কার্টুন শুধু বিনোদনের মাধ্যম না, একদমই না। হ্যাঁ, এটাও পলিটিক্যাল মেসেজের একটা ভয়ঙ্কর বড় বিষয়। সেই জন্য কার্টুন অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু এই আপনি 1600 একজন 1700 এই এই কার্টুন শতাব্দীতে। বা স্যাটায়ার এই জায়গাটাতে কাজ করেন, এই ফিল্ডে কাজ করেন, আপনার কাছে মনে হয় না যে আমরা জুলাইয়ে 2024-এর জুলাইয়ে যখন আমরা কার্টুন বা স্যাটায়ার দেখে যে মানুষগুলো উদ্বুদ্ধ হয়েছিলেন তারাই আজকে কার্টুনের সমালোচনায় নেমেছেন, বেশ আটঘাট বেঁধে নেমে এসেছেন? এটা কি আপনার কাছে একটু মানে কন্ট্রাডিকশন মনে হয় কিনা, সেলফ কন্ট্রাডিকশন মনে হয় কিনা? এই কথাটাই আমি আপনাকে একটু আগে বললাম, যে আমাদের ভিতরে একটা, ওই নিউটন ভাই বললেন যে আমাদের ভিতর বাইনারি হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। আমার নিজের মতের পক্ষে না গেলেই মনে হলো যে সে বুঝে আরেক পক্ষের মানুষ। ঠিক আছে, সেটা সবসময় তা হবে তা না। কিছু কিছু মানুষ থাকতে হয়, শিল্পীদের স্পেশালি, যারা যারা একটা কিছু তৈরি করেন, হ্যাঁ, তারা যে রাজনৈতিক মানে একটা আপনি আর্জেন্টিনার সমর্থক হতেন, আপনি আওয়ামী লীগের সমর্থক, বিএনপি সমর্থক হতেন, জামাতের সমর্থক হতে পারেন, কিন্তু এর বাইরেও যে মানুষ থাকতে পারে যে তার আর্টিস্টিক সত্তা থেকে, যে কাজ থেকে, যে আমরা যেমন আমাদের ইয়ারকি থেকে আমরা আমরা সবসময় মানুষের পাশে, মানুষ কি চাচ্ছে সেই জায়গা থেকে আছি। সেটা কখনোই কোনো রাজনৈতিক দলের চাওয়া পাওয়ার দিকে যে তাকিয়ে থাকবো বা তার সাথে মিলবে, আসলে সেটা কখনোই না আর কি। সো মেহেদীর ক্ষেত্রেও একই জিনিসই হয়েছে, যে হবে, সে যেই সময়ে সে বসবাস করছে, যেই সময়ে সে কাজ করছে, এই সময় তার চোখের সামনে যা দেখছে সেটাকে সে তার মতো করে ইন্টারপ্রেট করছে, তার মতো করে লিখছে। এবং অনেকেই দেখতে পাচ্ছি যে, হ্যাঁ, আমি একটা কথা বলি যে এই জুলাইয়ে শিল্পের যে মাধ্যমটা সবচেয়ে মানে বেশি বিকশিত হয়েছে সেটা হলো কার্টুন। আমরা অনেকদিন হয় কার্টুন নিয়ে কাজ করছি, অনেক ওয়ার্কশপ করেছি, নানান কিছু করেছি, বাট আমরা জুলাই এসে দেখতে পেলাম কার্টুনিস্ট থেকে শুরু করে অ্যানিমেটর, চিত্রশিল্পী থেকে শুরু করে যারা কিছু আঁকতেও পারে না, তারাও বসে বসে কার্টুন করেছে। আমার নিজের সংগ্রহে প্রায় 1000 কার্টুন আছে। সেখান থেকে বাছাই করে আমরা 200 কার্টুন দিয়ে আমরা একটা দৃক গ্যালারিতে একটা প্রদর্শনীও করেছিলাম। এত মানুষ হয়েছিল সেই দৃক গ্যালারিতে, প্রদর্শনীতে আমরা নিজে ঢোকার আর জায়গা পাইনি। ওইটা এক্সিবিশনটাকে 7 দিন আরো বাড়াতে হয়েছিল। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকীতে আমরা আলিয়াস প্যাসেজে একটা কার্টুন এক্সিবিশন করেছিলাম। তখন আমি দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ কার্টুন কত পছন্দ করে। দলে দলে লোক আসছে, দেখছে কার্টুন, কার্টুন বুঝছে, হ্যাঁ, নানান কিছু করছে। সো কার্টুনের একটা বড় ভূমিকা ছিল ওই সময়ে। এবং ওই যে যেটা বললাম, এটা আসলে কার্টুনের জায়গা থেকে না, ওই একটা মানুষের যে নিজের পক্ষে না গেলেই সে আরেকজনকে যে ট্যাগিং করা, ট্যাগ করা, সেই জায়গাটাই সবসময় দেখে আর কি। যে মনে হলো যে হ্যাঁ, এটা আমার পক্ষে বললো, তাহলে বলো আমারই লোক, কিন্তু সে আবার আমার সমালোচনা করবে কেন? সমালোচনা আপনি যখনই নেতার থেকে, আপনি সাধারণ মানুষের কাতার থেকে আপনি যখন একজন রাজনৈতিক নেতৃত্বে বা একটা লিডারে পরিণত হবেন, তখন আপনি একটা ডিফারেন্ট জায়গায় চলে যান, আপনি একটা চেয়ারে চলে গেছেন। আপনি যখনই চেয়ারে যাবেন আপনি সমালোচনা হবেই। আপনার যদি সমালোচনা নেওয়ার মতো ক্ষমতা না থাকে, আপনি আপনি কখনোই পাবলিক ফিগার বা রাজনৈতিক নেতা বা বা কোনো একটা কিছু হওয়া, এই শিলটা আপনাকে আগে পড়তে হবে, মানুষের সমালোচনা নিতেই হবে। আরেকটা স্ট্যাটাস একটু আপনাকে পড়ে শোনাতে চাই। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ তিনি তার একটি স্ট্যাটাসে বলেছেন যে মেহেদী হক এরকম আরও কার্টুন করুক, অসুবিধা নাই, তার অধিকারের পক্ষে থাকব, কিন্তু এই কার্টুনে আর কেউ না, জুলাইকে অপদস্থ করা হয়েছে, তাও আবার জুলাই শহীদ দিবসে। আজকের দিনে এটাই একজন শিল্পীর দেওয়া মেসেজ। এখানে জুলাই হিরো শহীদ আবু সাইদকেও অপদস্থ করা হয়েছে। জুলাই মানেই লুটপাট আর দাঙ্গাবাজি, এটা টু মাচ। মত প্রকাশের স্বাধীনতার সীমা ঘৃণা বিদ্বেষ প্রচারের আগ পর্যন্ত। আপনার কাছে কি মনে হয়েছে যে এই ঘৃণা বা বিদ্বেষ? হ্যাঁ, এটার প্রথমে আমি একটু বলি যে মত প্রকাশের স্বাধীনতা হলো সেটাই, যেটা আমার মতের সঙ্গে যায় না, কিন্তু হচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করা। আমার মতের সঙ্গে যদি গেলে, যে মতটা ঠিক আছে, তাহলে তার মত প্রকাশের স্বাধীনতা হলো না সেটা। আমার বিপক্ষে যদি কেউ কথা বলতে পারে, তখনই হলো সেটা মত প্রকাশের স্বাধীনতা, রাইট? তো বাকি যে কার্টুন গুলো, সেগুলো ঠিক আছে, কিন্তু এই কার্টুনটা তার ঠিক নাই। আমি নিশ্চিত যে ওই কার্টুন গুলো যাদের নিয়ে আঁকা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে যে এই কার্টুনটা ঠিক আছে। তাকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে আঁকা কার্টুনটা যদি শেখ হাসিনাকে জিজ্ঞেস করে, সে বলবে যে না, এটা ঠিক নাই। তো ওনারও সেটি একই জিনিসই মনে হয়েছে। সো যাদেরকে আসলে এই কার্টুনের কাজ হলো নাড়াচাড়া দেওয়া, তো যারা নাড়াচাড়া খেয়েছে এই কার্টুন, আসলে ওখানেই সার্থক বলে আমি মনে করি। যে এই দিস ইজ এ কার্টুন, একজন কার্টুনিস্ট তার
মতামত প্রকাশ করেছে। একটা মতামত দিয়ে আপনার জুলাই কি, যদি আপনি মনে করেন জুলাইকে এত ঠুনকো বিষয় যে একটা মতামত দিয়ে বা সেটা কি সে জুলাইকে অবমাননা করার জন্য গেছে? সে জুলাইকে যা দেখেছে, জুলাইয়ে তার যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে চিন্তা ভাবনা ছিল, এবং জুলাইয়ের পরে যা হয়েছে, আমরা তো বাংলাদেশে এমন কিছু ঘটনা আসলে জুলাইয়ের পরে দেখেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা আগে কখনো দেখিনি। তো এগুলো তো একটা, একজন এই বয়সে একজন আর্টিস্টের জীবনে সে তো আর মানে 71 দেখে নাই, 80 দেখে নাই, 69 দেখে নাই, আমিও দেখিনি, 50 দেখিনি, 52 আন্দোলন দেখি, আমরা দেখছি এই সময়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই সময় আমরা যে জিনিস দেখিনি, হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে জুলাই আমরা যে কারণে করেছি, যে কারণে হচ্ছে, তারপরে আবার দেখতাম এই জিনিস হচ্ছে। জুলাইয়ের অন্যতম উদ্দেশ্য কি ছিল আমাদের ক্ষেত্রে? আমাদের উদ্দেশ্য ছিল এই ফ্যাসিবাদের অবসান ঘটানো, শেখ হাসিনার, সেটা হয়েছে। এখন আমরা বলছি জুলাই ব্যর্থ, জুলাই ব্যর্থ। অনেকে বলছে যে যখন জুলাই ব্যর্থ, এই কথাটা শুনে অনেকে টেলিভিশনে জ্বলে যায়। এটা তো পাত্তা দেওয়ারই কিছু নাই। জুলাইয়ের কাজ ছিল যে এটা, সেই ঘটনাটা ঘটেছে, শেখ হাসিনা দেশে নাই, মানে একজন স্বৈরশাসক দেশে নাই, তাকে সদল বলে পালাতে হয়েছে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত মানুষ ভোট দিতে পেরেছে, এটি তো আমাদের একটা চাওয়া ছিল, মানুষ ভোট দিতে পারবে, মানুষের ভোটে একটা নির্বাচিত সরকার আসবে, তাকে আমরা আবার সমালোচনা করব, আবার একটা নির্বাচন হবে, আবার নতুন রাজনৈতিক দল আসবে, তাদের যদি পছন্দ না করে, আমরা এই প্রক্রিয়ার ভিতর যেতে চাই। সেটাই ছিল জুলাইয়ের, আমার কাছে জুলাইয়ের মূল উদ্দেশ্য। সেটা আমি দেখি যে ইটস ডান। এবং তারপরে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো না। এই বাংলাদেশে যদি মব সন্ত্রাস হয় আমি কথা বলবো না, একজন আর্টিস্ট কথা বলবে না। এই দেশে যদি একটা সংবাদপত্র অফিসে আগুন লাগাই দেওয়া হয় সেটা নিয়ে কথা বলবে না সে, নাকি ফর দ্য সেক অফ জুলাই সে চুপচাপ থাকবে? সেটা তো চুপচাপ থাকবে না। এবং এটা নিয়ে সমালোচনা করা তো আসলে জুলাইকে অপমান না, কেন, কিভাবে সেটা হবে? দ্যাট মিনস জুলাইয়ের পরে যা যা ঘটবে সেটা নিয়ে যদি কোনো কথা না বলে একজন আর্টিস্ট, সেটা জুলাইকে খুব সম্মান করা হয়। তা তো আসলে সেভাবে ঘটনা সেভাবে হওয়া উচিত না। জি, আমি অধ্যাপক নিউটনের কাছে যাবার আগে আপনি একটু যদি ব্রিফলি বলেন যে এই যে প্রতিক্রিয়াটা আমরা দেখছি, সেই প্রতিক্রিয়ার কি এক ধরনের জাস্টিফিকেশন বলবো না, কিন্তু এটার একটা কারণ কি এটা হতে পারে যে জুলাই মাসে এত বড় একটা ঘটনা ঘটে গেল 2 বছর আগে, এরপরে একটা গোষ্ঠী তারা কিন্তু দেশের ভেতরে এবং বাইরে প্রবলভাবে সোচ্চার জুলাইয়ের যে গ্লোরি সেটাকে প্রশ্নবিদ্ধ করার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যারা জুলাইকে আবেগ দিয়ে অনুভব করে, তাদের এই প্রতিক্রিয়াটাকে আপনি কতটা স্বাভাবিকভাবে দেখেন, নাকি আপনার কাছে মনে হয় যে এটা মানে আবেগটা অতিরঞ্জিত? না, আমি কারো আবেগকেই অতিরঞ্জন বা আবেগকে তো আর খাটো করা যায় না, সেটা এটা খুবই ব্যক্তিগত বিষয়। আমি বলতে চাচ্ছি যে কোনো আন্দোলনই তো সমালোচনা হয়েছে এবং হবেও। ফরাসি বিপ্লবের সমালোচনা হয়েছে, আরব বসন্ত, হাজার হাজার কার্টুন আঁকা হয়েছে আরব বসন্ত নিয়ে। হ্যাঁ, জুলাই বিপ্লব নিয়েও প্রচুর কার্টুন হয়েছে এবং হবেও, হতেই থাকবে। যে কোনো ঘটনা যখন ঘটবে সেটা নিয়ে নানা ধরনের মতামত প্রচার করা এবং সেটা নিয়ে আঁকা, কাজ করা, সিনেমা বানানো, গান বানানো, এটাই তো আসলে মত প্রকাশের যে মূল জায়গা। আপনি যদি তাকে থামায় দেন, আপনি বলতেছেন যে এখানে থামাচ্ছি না, কিন্তু দেখেন রিপোর্টিং করে বা হোয়াট এভার রিজন, ওই কার্টুনটা কিন্তু এই ঘটনার পরে আবু সাইদের কার্টুনটা ফেসবুকে নাই, ফেসবুকে ডিলিট হয়ে গেছে। কেন ডিলিট হয়েছে? এতদিন তো ডিলিট হয়নি, নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে। তো আপনি তো একজন আর্টিস্টকে আসলে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। হ্যাঁ, যেই করুক না কেন সেটা তো তাকে একটা থামায় দেওয়ার চেষ্টা। দ্যাট মিনস সে যে একটা জিনিস আঁকা, এটা এক ধরনের সেলফ সেন্সরশিপের ভিতরে আস্তে আস্তে ঢোকানো, আবারও আগের মতোই একজন আর্টিস্টকে যে আঁকার আগে যে এটা আমি আঁকলাম, দিলাম, এটা কি ফেসবুকে রাখবে, ওরা কি রিপোর্ট করে নামায় ফেলবে, এই করবে সেই করবে, এই চিন্তাটার থেকে আমরা আসলে বাঁচতে চাই, যে আমি আমার মতো করে কাজ করে যাবো। আপনার পছন্দ না হলে আপনার সকল সিনেমা, সকল গান, সকল কার্টুন কি আপনার পছন্দ হবে নাকি? হবে না। সেটাকে আপনি ইগনোর করেন, আপনার জন্য যেটা পছন্দ হয় সেটা আপনি দেখেন, সমস্যা নাই। আপনি একটা লেখা লিখেন, আপনি আরেকটা কার্টুন বানান, আপনি যদি কার্টুন করেন, আপনি যদি লেখক হন লিখেন, আপনি যদি গায়ক হন গান গান, ফাইন, আপনার জন্য সেই স্বাধীনতা আছে। কিন্তু একজন আর্টিস্টকে ভয় দেখানো, তার পশ্চাৎ দেশের কার্টুন ঢুকায় দেওয়ার কথা বলা এবং তার কার্টুনকে থামায় দেওয়ার চেষ্টা, তার রিপোর্টিং করে বা যে কারণেই হোক না কেন, তার যে প্ল্যাটফর্মে যে সেটা প্রকাশ করেছে সেখান থেকে ডিলিট করে ফেলানো, এটা কখনোই স্বাধীনতার জায়গা হইতে পারে না। সেটা আমরা আসলে চাই না। জি, আসবো আপনার কাছে আবারও। অধ্যাপক নিউটন, আপনার কাছে এই প্রসঙ্গেই আসতে চাই যেটি শিমুল নাসির যেখানে শেষ করেছেন, যে জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিলেন তাদের তো একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে কেমন বাংলাদেশ তারা চায়। তো সেখানে তাদের যদি কোনো হতাশা থেকে থাকে, শৈল্পিকভাবে বা শিল্পের ভেতর দিয়ে সেটির প্রকাশ করার ক্ষেত্রে এই যে আলোচনাটা হচ্ছে বা আক্রমণের শিকার হচ্ছে কার্টুনিস্টরা, তাতে করে কি আপনার মনে হয় যে যারা শিল্পচর্চা করবেন বা এই বিষয়গুলো নিয়ে তারা এভাবে প্রকাশ করতে চান তাদের মতামত বা চিন্তাকে,
তারা 10 বার চিন্তা করবেন যে আসলে এটা করা ঠিক হবে কিনা, আমি এক ধরনের ঘূর্ণির মধ্যে পড়তে পারি। ধন্যবাদ বুলবুল। আমি আসলে এরকম একটা জায়গায় আলোচনাটা পৌঁছাক এটা চেয়েই আপনাকে তখন বলেছি আমার প্রথম দফায় কথা বলার শেষে, যে বরঞ্চ একটু শিমুর ওখান থেকে শিমু নাসের কাছ থেকে ঘুরে আসেন। আমি পরে আবার বলি, সেটা হলো দেখেন, এখন আমাদের আলোচনাটা রেকর্ড হচ্ছে, আমরা যদি পরে শান্তভাবে আবার দেখতে পাই, এখন আমরা শান্তই আছি, তবু আরো একবার দেখার যদি সুযোগ পাই, তাহলে দেখবো কি এতক্ষণ ধরে আপনারা দুইজন মোট যে আলাপটা করলেন তার সবচাইতে বেশি সময় ধরে যে পয়েন্টে কথা বললেন, যে থিমটা নিয়ে, সেটা হচ্ছে যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এগুলো যেন বাংলাদেশে মুশকিলে পড়েছে। এটা পড়েনি, এটা একেবারেই পড়েনি। না, মুশকিলে পড়েছে এটি বলিনি, কিন্তু আপনার কাছে আমি জানতে চেয়েছি যে পড়বে কিনা। না, আমি আপনাকে প্রশ্ন এটা করেছি, নিয়েই দ্যাট আপনারা ডাজন্ট কথা মিন যে বলছেন, আমি এটি এটা নিয়ে আপনারা ওরিড, এটা নিয়েই আপনারা বারবার করে ফোকাস করছেন। এবং আমি তো বললাম যে মোট এতক্ষণ ধরে যে কথা আপনারা দুজন বলেছেন তার প্রধান অংশই 80%, আপনি পরে চেক করে দেখতে পারেন, আমি রাফলি আমার আন্দাজ বলছি, 80% সময় আপনারা কথা বলেছেন মত প্রকাশের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা বাংলাদেশে কতটা আছে না আছে তা নিয়ে আপনাদের উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, সেগুলো বলেছেন। আমার কিন্তু একদম বিপরীত মনে হয়। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে একটা খুবই ন্যাচারাল স্বাধীনতার বাতাস সেখানে প্রবাহিত হচ্ছে। এবং এই কার্টুনটা নিয়েও, আগের কার্টুনটা নিয়েও, আগের অন্যান্য কার্টুন নিয়েও বাংলাদেশে 5ই আগস্টের পরের দিন থেকে আমি দেখছি ফেসবুকে সবাই জানেন এটা, যার পেটে যা আছে সবাই সব কথা বলতে পারছেন। এখানে শেখ মুজিবের পক্ষে কথা বলা যাচ্ছে, শেখ হাসিনার পক্ষে কথা বলা যাচ্ছে, জুলাই সিডিআই বলা যাচ্ছে, একদম সংঘবদ্ধ ভাবে। আপনারা এতক্ষণ ধরে এতবার করে যে বললেন যে এনসিপির লোকেরা বা কারা কারা তারা মেহেদী হককে নিয়ে মানে একটু আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলেছে, তা কিন্তু আপনি ওইখানেই দেখবেন শত শত কমেন্ট আছে যেটা আওয়ামী লীগাররা করছে ওইখানেই, এবং তারা জুলাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে ভয়াবহ ভাষায়। সেটা নিয়ে আপনারা দুজন একটা বারও কোনো কথা বললেন না। না, জনাব নিউটন, আমার মনে হয় যে এটা খুব একপেশে একটা অভিযোগ হয়ে গেল। আমি কিন্তু আপনার কাছে আসার আগেই বলেছি যে জুলাইকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমি কিন্তু এটা বলেছি। আমি শেষ করি, আমাকে প্রশ্ন করবেন। জি, কিন্তু আপনি আমাকে যে অভিযোগটা করলেন, এই অভিযোগটা আমাকে তো অভিযোগ করতে দেন, আপনি পরে উত্তর দেবেন প্লিজ। আচ্ছা, বলুন। আমি দেখছি 5ই আগস্টের পরের দিন থেকে বাংলাদেশে যার যত রকম কথা আছে সবাই সব কথা বলতে পারছে। ফেসবুকে এই মুহূর্তে সবচাইতে বড় কনসার্টেড কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন গুলো জুলাইয়ের বিরুদ্ধে চলছে, একদম ভাড়াটে লোকজন বসিয়ে নিয়ে হচ্ছে, অন্যদিক থেকেও হচ্ছে। যার পেটে যত রকম আছে, যত রকম পলিটিক্যাল ক্যাম্প আমাদের আছে, সবাই কথা বলছে, কথা বলা নিয়ে কোনো সমস্যা নেই। শিমু নাসের একটা ভুল ইনফরমেশন দিয়েছেন আমার জানা মতে। আবু সাইদের কার্টুন তো ফেসবুকে বহাল আছে। আপনার মেহেদী হক নিজে যে কার্টুনটা পোস্ট করেছেন, আবু সাইদের কার্টুন, সেটা মেহেদী হকের ওয়ালেই আছে, আমি আজকেও দেখেছি। আমি আজকে ওখান থেকে ডাউনলোড করেছি, ওটাকে পিডিএফ আকারে সেভ করেছি, ওটাকে ওয়েব পেজ আকারে সেভ করেছি, 2-3 রকম ভাবে সেভ করেছি। তারপরে আমি সেটা আজকের হোস্ট আমাদের বুলবুল সাহেবকে দিয়েছি। তার মানে কার্টুনটা আছে, এটা কে কি করেছে আমি জানি না, কার্টুন আছে, কার্টুন আঁকা যাচ্ছে না এরকম পরিস্থিতি একেবারেই নাই। এবং আমি আগেও একবার বললাম যে এই কার্টুনটা নিয়েও কোটি কোটি আলাপ হচ্ছে, সে আলাপ প্রমাণ করে দিচ্ছে যে আলাপ আলোচনা বাংলাদেশে চলছে এবং আমরা অভূতপূর্ব স্বাধীন একটা পরিস্থিতিতে আছি। উই শুড বি ভেরি থ্যাঙ্কফুল টু জুলাই দ্যাট উই হ্যাভ রিচ টু দিস পয়েন্ট ইন বাংলাদেশ। এটা আনথিঙ্কেবল ছিল। আচ্ছা, এটা গেল একটা কথা। আপনার শিমু নাসের আরেকটা কথা বললেন যে একটা মাত্র কার্টুন কি জুলাইকে উড়িয়ে দিতে পারে? নিশ্চয়ই পারে না। জুলাইকে আসলে কেউই উড়িয়ে দিতে পারবে না, সেটা নিয়ে আমি পরে আসবো, যে একটু পরে আমি আসবো সেখানে। কিন্তু একটা কার্টুন না, মেহেদী হকই জুলাই নিয়ে আমি গুনেছি প্রায় 15টা কার্টুন আমি পেলাম মেহেদীর নিজের পোস্ট করা জায়গা থেকে। ইন্টেরিম আমলে যে কার্টুনগুলো উনি এঁকেছেন, আজকে শিমু বললেন 50টা মতো, মেহেদী হক ওখানে লিখেছেন যে সিলেক্টেড কার্টুনস ইন্টারিম পিরিয়ডে তিনি যা এঁকেছেন সেগুলো একসাথে পোস্ট করেছেন 18ই ফেব্রুয়ারি তারিখে। কেমন? সেখানে আপনার অন্তত 15টা কার্টুন জুলাইয়ের ওভারঅল ক্যারেক্টার নিয়ে আছে। এই
এই 15টা কার্টুনই জুলাইকে এমন ভাবে প্রেজেন্ট করেছে। আমি একটা কথা বলে নিই, একটু কেয়ারফুলি খেয়াল করবেন, আমি দর্শকদেরকে অনুরোধ করব যে মেহেদী হককে আমি জাজ করব না, আমি কাউকে জাজ করতে পারি না, আমার জাজমেন্টাল ক্যাপাসিটি কম। কিন্তু একটা কার্টুনকে ইন্টারপ্রেট করা যায় অনেক ভাবে, কেমন? তা এই মেহেদীর এই 15টা কার্টুনই জুলাইকে এমন ভাবে পোর্ট্রে করেছে যেন জুলাই বাংলাদেশের জন্য একটা বিরাট ম্যাসাকার বয়ে এনেছে। জুলাই বাংলাদেশের জন্য প্রচুর অসম্মান এবং অসামাজিক কার্যকলাপ, অপকর্ম, রাজনৈতিকভাবে খুব ক্ষতিকর পরিবেশ, এগুলো সব তৈরি করেছে জুলাই। এই একটা ভাইব আমি মেহেদীর এই 15-16টা কার্টুন মিলে পেয়েছি। এর বাইরেও হয়তো আছে, আমি জুলাই মাস বাদ দিয়েছি, কিন্তু এটা ইন্টারিম আমলে, মানে 8ই আগস্ট থেকে শুরু করে এই ইন্টারিমের পুরো সময়টা পর্যন্ত, বিএনপি ক্ষমতায় আয়, নির্বাচনের পরে ক্ষমতায় আসার সময় পর্যন্ত। আচ্ছা, এই কার্টুনটা আমি প্রথমে ছোট্ট একটা কথা বললেন, এখানে যে জুলাই লেখা আছে না, ওয়াইটাকে বাদ দিয়ে আই লেখা হয়েছে, মানে লাই, মানে লাই মানে মিথ্যা, জুলাই একটা মিথ্যা। এই জুলাই কথাটা বড় করে লেখা আছে না, ফারুক ওয়াসিফ যে পোস্টটা মেহেদীর কাছ থেকে এই স্ক্রিনশট নিয়েছেন, সেখানে এই জুলাই কথাটা লেখা নাই। এটা আমি খুব অবাক হয়েছি। আবার আমি ফিরোজ আহমেদকেও দেখলাম, ওনার মতো করে একটা আলাদা পোস্ট দিয়েছেন, সেখানেও তিনি এই কার্টুনটা শেয়ার করেছেন, সেখানেও এই জুলাই কথাটা বড় করে, যে জুলাই মিথ্যা ইংরেজিতে, এই কথাটা ওখানে নাই। কিন্তু আমি দেখলাম মেহেদীর পেজ থেকে আমি এই কার্টুনটা নামিয়েছি, সেখানে কিন্তু এটা আছে, এই জুলাই কথাটা আছে। এখন আমি আপনাকে বলি, একদম পার্টিকুলারলি স্পেসিফিক্যালি, এটা আওয়ামী লীগ এই ক্যাম্পেইনটা চালাচ্ছে জুলাইয়ের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে, যে জুলাই মিথ্যা, LILI, এবং তারা একই সঙ্গে জুলাই সিডিআই বলে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, যার অর্থ আপনারা জানেন। বাংলা বললে আমাদের কষ্ট হয়, অশালীনতা মনে হয়, সেটা আমি আর বলছি না। ওকে, তো এই কার্টুনটা জুলাইকে মিথ্যা বলতে হবে, হ্যাঁ, এটাকে আমি বলছি না যে মেহেদী কি বলতে চেয়েছেন, সেটা আমি বলতে পারবো না, এটা উনি নিজের মুখে যতক্ষণ না বলবেন, বা যতক্ষণ ওনার সাথে আমরা সামনাসামনি কথা বলতে না পারবো, ততক্ষণ তাকে আমি জাজ করতে যাব না। কিন্তু আমি যেভাবে দেখতে পাচ্ছি সেটা হলো যে, এখানে এই কার্টুনটা উনি প্রথম পোস্ট করেন জুলাইয়ের প্রথম বার্ষিকীর দিনই, যখন আওয়ামী লীগেরও জুলাই মিথ্যা এই ক্যাম্পেইনটা চালু হয়। এই ক্যাম্পেইনটা এখনো চলছে আওয়ামী লীগের। তা আওয়ামী লীগের ক্যাম্পেইনের এই স্লোগানের সাথে ওয়ার্ডের সঙ্গে, প্রধানতম ওয়ার্ডের সঙ্গে মেহেদীর এটা মিলে যাওয়াটা খুব ইন্টারেস্টিং এবং খুব অ্যালার্মিং লেগেছে আমার কাছে। ওকে, জুলাইকে খাটো করা, জুলাইকে পূজা করা, এগুলো আমার ইস্যু না, কেমন? কিন্তু আজকে যে আমরা কার্টুনগুলো আঁকতে পারছি, আমরা যে আজকে ফেসবুকে পেট ভরে কথা বলতে পারছি, এগুলো জুলাইয়ের জন্য পারছি। আমাদের কৃতজ্ঞতা বোধের জায়গা থাকার অবকাশ আছে। আচ্ছা, সেটা আমি মেহেদীর কার্টুনে পাইনি। জুলাইকে সবসময় শুধুমাত্র প্রচন্ড নেগেটিভ লাইটই আনতে হবে, এটা আমার কাছে মনে হয় না। এটার পিছনে বিশেষ উপলব্ধি আছে মেহেদীর, এবং আমার কাছে মনে হচ্ছে এই উপলব্ধিটা মেহেদী হকের একার না, এটা ষড়যন্ত্রমূলক কিছু না, এটা হচ্ছে একটা মতাদর্শিক উপলব্ধি। ওই যে আমি আমাদের আদিম মানুষের ভয়ের কথা বললাম না, ওখানে 3টা ঘটনা আছে: ভয়, গোত্র এবং মতাদর্শ। ভয়ের কারণে আমরা গোত্রবদ্ধ হয়ে থাকি, অন্য গোত্রের মানুষ দেখলে, অচেনা কিছু দেখলে আতঙ্কিত হই, ভয় পাই, এবং আমাদের গোত্রকে আমরা টিকিয়ে রাখি মতাদর্শ দিয়ে, কতগুলো বদ্ধ বিশ্বাস দিয়ে। এখন মেহেদী হকের এটাকে আমি ষড়যন্ত্র মনে করি না, এটা আমি ওনাকে জুলাই বিরোধী মনে করি না, আমি এটাকে দেখছি একটা মতাদর্শিক দৃষ্টিভঙ্গি হিসেবে। এবং এটা মেহেদী হকের একার না, বাংলাদেশের পুরোনো আমলের যে মিডিয়াগুলো আছে, ডেইলি স্টার, প্রথম আলো থেকে শুরু করে আপনার অন্যান্য যে সমকাল, কালের কণ্ঠ, যেগুলো হাসিনা আমল থেকে প্রকাশিত হয়ে আসছে, তার আগে থেকে প্রকাশিত হয়ে আসছে, এই মিডিয়াগুলো বাংলাদেশের বাম প্লাস সেকুলার ক্যাম্পের বিশালতম একটা অংশ, আমি এক কথায় আপাতত বলবো যে আমাদের বাম সেকুলার ক্যাম্প, তারা এবং আপনার সাক্ষাৎ আওয়ামী লীগ, এই 3টা পক্ষ আমি দেখছি, যে 3টা পক্ষ কোনো না কোনো ভাবে জুলাই যে খুব মুশকিলের একটা জিনিস, জুলাই যে বাংলাদেশের জন্য খুব অসুবিধাজনক একটা জিনিস, এটাকে তারা, আমি এভাবে দেখতে পাচ্ছি, এটাকে তারা নানান ভাবে তুলে আনছে। যে কারণে আমি দেখছি
যে আজকে ডেইলি স্টারের প্ল্যাটফর্মে আমি এসেছি। আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে এসেছি। আপনাকে আমার ভালো লেগেছে বুলবুল, আপনার সাথে কথা বলে আগে ব্যাকগ্রাউন্ডে আমরা যখন এটা নিয়ে আজকে ঠিকঠাক হয়, সে কারণে আমি এসেছি, কেমন? কিন্তু আমি জানি প্রথম আলো এবং ডেইলি স্টার মানে জুলাইকে আমরা যখন ওন করি, আমরা যখন বলি আমরা জুলাইয়ের পক্ষের মানুষ, তখন আমি কয়েকটা ধারা দেখতে পাই। সব জুলাই পক্ষকে আমার একই রকম লাগে না দেখতে। বাংলাদেশে বাক স্বাধীনতা নিয়ে কোনো ইস্যু নাই। বাংলাদেশে বাক স্বাধীনতা কল করছে একদম পরিষ্কার ভাবে। ওকে, আচ্ছা, এবার আসেন, আমি বলছিলাম যে মেহেদী হকের পার্সোনাল ইস্যু না, এবং এটা কোনো ষড়যন্ত্রের ইস্যু না। এটা একটা মতাদর্শিক বায়াস। প্রথম আলো, ডেইলি স্টার, পুরাতন মিডিয়া এবং আমাদের লেফট সেকুলার ক্যাম্প, এরা আতঙ্কিত। এরা কি নিয়ে আতঙ্কিত? এরা আতঙ্কিত একটা নতুন মিডল ক্লাস নিয়ে। তারা সেটা ভালো করে জানেন কিনা আমার সন্দেহ আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি জুলাইয়ের মধ্য দিয়ে এবং তার আগের 20 বছর 30 বছরের ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, আমি আলাদা করে ফেসবুকে এটা নিয়ে সিগনিফিক্যান্ট পোস্ট দিয়েছি, আমার ধারণা সিগনিফিক্যান্ট, যে একটা নিউ মিডল ক্লাস এখানে রাইজ করতে চাচ্ছে। যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে, যেভাবে পাট বিক্রির টাকা আমাদের কৃষকরা হাতে পাওয়ারকে কেন্দ্র করে, যেভাবে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন একটা মিডল ক্লাস রাইজ করতে চেয়েছিল পাকিস্তান আমলে, আপনি, আমি, শিমুল আসের, আমরা সেই মিডল ক্লাসের প্রতিনিধি। একই রকম ভাবে আরো একটা মিডল ক্লাস বাংলাদেশে রাইজ করতে যাচ্ছে। এই মিডল ক্লাসের দাড়ি টুপি আছে, এই মিডল ক্লাস বোরখা পরে, হিজাব পরে, এই মিডল ক্লাস জব্বা পরে, এই মিডল ক্লাস ইসলাম এরকম আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ এগুলো উঠতে বসতে বলতে থাকে। এই চিন্তাগুলো আমাদের জন্য আতঙ্কজনক। আমার জন্য আতঙ্কজনক না, আমার জন্য রাষ্ট্রের আক্রমণাত্মক ভূমিকা হলো আতঙ্কজনক। আমার জন্য আতঙ্কজনক হচ্ছে মতাদর্শিক অন্ধত্ব। মতাদর্শিক অন্ধত্ব দুই দিকেই আছে। আমি যে যে আওয়ামী লীগ, প্রথম আলো, ডেইলি স্টার, পুরাতন মিডিয়া এবং আমাদের বাম সেকুলার ক্যাম্পের কথা বলছি, এদের দিক থেকে মতাদর্শিক অন্ধত্ব যেমন আছে, আমি ডান দিকের দাড়ি টুপিওয়ালাদের কোট আনকোট, আমি আমাদের পুরাতন মিডল ক্লাস ভাষায় বললাম, তাদের দিক থেকে মতাদর্শিক অন্ধত্ব দেখতে পাই। কিন্তু সেইটা আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে এই নিউ মিডল ক্লাস যেভাবে জুলাইয়ের সঙ্গে জড়িত ছিল, কিংবা ওল্ড মিডল ক্লাসের মধ্যে আমার মতো আরো কিছু মানুষ আমরা যারা যেভাবে জড়িত ছিলাম, আমাদের জুলাই নিয়ে কথা বলতে গেলে ব্যথা লাগে, আমাদের কান্না পায়, আমাদের কষ্ট হচ্ছে। কেমন? জুলাইকে নিয়ে আমরা এত সহজে বাক স্বাধীনতার পেট ভরা চর্চা করতে পারি না এই যুক্তিতে যে আমরা যা খুশিতেই বলতে পারবো। আমাদের ব্যথা লাগে। জুলাইকে নিয়ে খারাপ কথা দেখলে, খারাপ চিহ্ন দেখলে, খারাপ ছবি দেখলে আমাদের খারাপ লাগে। আমি আমি একটা ক্যাম্পের বিরুদ্ধে, একটা ক্যাম্পের পক্ষে এখানে না, আমি জুলাইয়ের পক্ষে। নাহিদ ইসলাম, এনসিপি কিংবা অন্যান্য ফোর্সেস তারা জুলাই চলাকালে, জুলাইয়ের 36 দিনে যা ছিলেন আর তারা জুলাইয়ের পরে যা হয়েছেন, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি ফেসবুকে এর আগে লিখেছি, যে এমনিতেও লিখেছি, যে শেখ মুজিব 71 সালের 16 ডিসেম্বরের আগের শেখ মুজিব একজন, তার পরের শেখ মুজিব সম্পূর্ণ উল্টা। আমি এর মধ্যে ফেসবুকে নাহিদ ইসলামের নাম ধরে তীব্র সমালোচনা লিখেছি, যে নাহিদ ইসলামকেও দেখে মনে হচ্ছে যে জুলাইয়ের পরের নাহিদ ইসলাম একরকম, জুলাইয়ের আগের নাহিদ ইসলাম একরকম। আমি আমাদের নির্বাচন 12 ফেব্রুয়ারিতে হয়েছে, তার আগে পরপর 3 দিন 4 দিন তীব্র ভাষায় জামাতকে আক্রমণ করেছি, এবং আমি কল করেছি জামাত এনসিপি কে ভোট দেওয়া যাবে না, আমার বন্ধুরা যেন কিছুতেই না দেয়। কাজে আমাকে আপনি ওই একরকম ক্যাম্প দিয়ে প্রমাণ করতে পারবেন না বা ভাবতে পারবেন না, আমি এটা রিকোয়েস্ট করে রাখলাম। কিন্তু জুলাই নিয়ে এই যে আজকেই আপনারা দুজন এতক্ষণ ধরে যা বলে গেছেন, কিংবা আলমামুনের যে স্ট্যাটাসটা আপনারা উল্লেখ করেছেন, সেখানে ঝামেলা আছে। এই নিউ মিডল ক্লাসকে আমরা ওল্ড মিডল ক্লাস কিভাবে ডিল করি, এই ওল্ড মিডল ক্লাস কিন্তু রাষ্ট্র চালাচ্ছে, এবং অত্যন্ত ডেমোক্রেটিক ভাবে, আমাদের ইতিহাসের মধ্যে অত্যন্ত ডেমোক্রেটিক ভাবে রাষ্ট্র চালাচ্ছে বিএনপি এবং অন্যান্য বিরোধী দল মিলে। তা এখানে আমাদের এই যে একটা আমরা ডেমোক্রেটিক পরিবেশটা পেয়েছি, এটা জুলাইয়ের কারণে পেয়েছি। জুলাইয়ের কাছে আমাদের শুকরিয়ার শেষ নাই। কিন্তু মেহেদী হকদেরকে, আমি যে অনেকগুলো পক্ষের নাম বলেছি, তাদেরকে আমি এই শুকরিয়া আদায় করতে দেখি না, কোনোভাবেই না। অনেকে বলছেন কি, আপনারাও এখানে এথিক এতটা না বললেও বলেছেন, যে কার্টুন মানেই তো ক্রিটিসিজম, কার্টুন মানেই তো ব্যঙ্গ করা। ওকে, কার্টুন মানে সেটা, এগুলো তো বটেই,
কিন্তু কার্টুন মানে শুধু এটুকুই যে হতে হবে এমন কোনো আইন বাইবেলে লেখা নাই, অন্য কোনো সংবিধানেও লেখা নাই। যেমন ধরেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে কেন্দ্র করে, যেমন ধরেন আমেরিকান স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে আপনি দেখবেন অনেক ইতিবাচক কার্টুন আছে, অনেক পজিটিভ কথার কার্টুন আছে। সেটাও কিন্তু কার্টুন হতে পারে, সেই কার্টুনগুলো অনেক বিখ্যাত হয়েছে। সেই ধরনের কার্টুনের জন্য কার্টুনিস্ট পুলিৎজার পুরস্কারও পেয়েছেন। আমি সব এক্সাম্পল আপনাকে দিতে পারছি না, আমার দিক থেকে এখানে ছবি ডিসপ্লে করার উপায় নেই, ঝামেলা হবে, করতে পারছি না। তো এখন দেখেন আমরা একটা ক্লাস ওয়ারের মধ্যে আছি। যতদিন পর্যন্ত হাসিনা এখানে ছিলেন ততদিন পর্যন্ত আমরা এই জুলাইয়ের লড়াইয়ে সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছি, এবং সবাই তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যে জুলাইটাকে অর্জন করতে পেরেছি, সেটা কেন পেরেছি বলেন তো? আমি একটা কারণ দেখি, আপনারা সবাই জানেন, সেটা হলো যে আমরা নিজের নিজের মতাদর্শী ক্যাম্পগুলোকে অতিক্রম করে এসেছি। আমরা আমাদের গোত্রের পতাকা, গোত্রের চিহ্ন, পার্টির ব্যানার নিয়ে জুলাই ছিলাম না, কেউ না। জুলাইয়ের একটা অলিখিত আইন ছিল। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন, মুক্তিযুদ্ধের পরে তাদের ভূমিকা যদি বিতর্কিত হয় বা তাদের ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, সেক্ষেত্রে মুক্তিযোদ্ধাদেরকেও সমালোচনার মুখোমুখি দাঁড় করানো যাবে। সেটা যদি আমরা মেনে নিই, তাহলে জুলাইয়ে যারা অংশ নিয়েছেন, জুলাইয়ে পরবর্তী ভূমিকার, যেমনটি আপনি নিজেও বলেছিলেন যে আপনি নাহিদ ইসলামের সমালোচনা করেছেন, প্রকাশ্যেই করেছেন, তো সেই ক্ষেত্রে এই সমালোচনাটা মেহেদী হক করলে অসুবিধাটা কোথায়? কোনো অসুবিধা নেই তো, আমি তো একবারও বলিনি মেহেদী কার্টুনে কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আমি বলছি, কিন্তু আপনি তো বলেছেন অসুবিধা আছে, মানে জুলাইকে খাটো করা হচ্ছে, মানে নাহিদ হকের সমালোচনা করা মানেই হচ্ছে জুলাইয়ের সমালোচনা। বিষয়টা কি এরকম? আমি সেটা বলিনি। আজকে যে কার্টুন নিয়ে আলোচনা হচ্ছে সেটা নিয়ে আমি বলিনি অসুবিধা আছে। আমি আবু সাঈদের কার্টুন নিয়ে বলেছি। কথা গুলিয়ে ফেলেন কেন ভাই? আমি আবু সাঈদের কার্টুন নিয়ে বলেছি, ওখানে জুলাই মিথ্যা এই কথাটা লেখা হয়েছে। সো আপনার আপত্তির জায়গা হচ্ছে আবু সাঈদের কার্টুন নিয়ে, আওয়ামী লীগের ক্যাম্পেইন, আওয়ামী লীগের প্রপাগান্ডা। আমি বলেছি মেহেদী হকের 15-16টা কার্টুন আমি দেখেছি, সব জায়গাতেই জুলাইকে খুব নেগেটিভ লাইটে, জুলাই যেন আমাদের জন্য একটা উপদ্রব, জুলাই যেন ভুল হয়ে গেছে। আমি সেটি হতে পারে না, মানে তার মনে হতে পারে না এটি? নিশ্চয়ই পারে, নিশ্চয়ই পারে। আমি কি বলেছি পারে না? কেন পারবে না? কিন্তু সেটা যদি পারে বলে আমার মনে হয়, আমি সেটা বলতে পারবো না? আমাকে বলতে দেন না কেন আপনি? আপনি তো বলছেন, আপনাকে তো আমি আক্রমণ করছি না, কিন্তু মেহেদী হককে আক্রমণ করা হচ্ছে। সমস্যা কার্টুন নিয়ে না, দেখেন মেহেদী হকের সমস্যাটা মতাদর্শী ঘটনা নিয়ে, এবং সেটা আমি বলেছি সেটা মেহেদী হকের পার্সোনাল না, সেটা মেহেদী হকের কনস্পিরেসি না। আমি বলেছি এটা বিরাট ক্যাম্পের দিক থেকে মতাদর্শী পার্থক্য আছে। আমরা দাড়ি টুপি দেখলে আতঙ্কিত হই, তার ইতিহাস আছে, ব্যাকগ্রাউন্ড আছে, অল রাইট, কিন্তু এগুলো অতিক্রম করতে পেরেছি বলেই জুলাই হয়েছে। এবং জুলাইকে এখন যদি আমার মুশকিলে ফেলতে হয় এই কারণে যে আমি প্রতিপক্ষকে আমার পছন্দ হচ্ছে না, সেইখানে আমি যদি কালচার ওয়ার্ডটাকে নতুন করে তৈরি করি, তাহলে জুলাই বিপদে পড়বে। এটা আমি বুঝি না, আমি তার জেনে শুনে সেটা করছি। জি, ধন্যবাদ। আপনার বক্তব্য পেয়েছি। আমরা একটু শিমুল আসের কাছে যেতে চাই। অনুষ্ঠানের আসলে যে সময়ের অনুষ্ঠান তার থেকে অনেক বেশি আমরা চলে গিয়েছি, কিন্তু একটি বিষয় না বললেই নয় যে আমার মনে হয় যে শিমুল আসের কাছে আমি যে প্রশ্নটা করব সেটার একটা ছোট্ট ভূমিকা প্রয়োজন। যে আমাদের প্রাচ্যে বা ওরিয়েন্টাল যে কালচার, সেখানে এই যে স্যাটায়ার বা কার্টুনের প্রভাব বা যে ফর্ম বা রাজনীতিতে তার যে উপস্থিতি, এটির একটা ইমপ্লিকেশন তো আমরা দেখছি। কিন্তু আবার পশ্চিমে আমি আমার সহকর্মীদের একটু অনুরোধ করব যে এই যে কার্টুনগুলো আমি আজকে তুলেছি, আজকে সকালেই লন্ডনে একটা কার্টুন মিউজিয়াম রয়েছে, সেখানে পলিটিক্যাল স্যাটায়ার খুব ক্লাসিক এক্সাম্পল আমি পেয়েছি। আমি একটু অনুরোধ করবো যদি কার্টুনগুলো একটু করে দেখানো যায়। তো সেটা আমরা দেখছি যে অস্টারিটি ইজ ওভার, মানে ট্রিক অর ট্রিট, হ্যাঁ, এরকম একটা কার্টুন। এই যে ফিগারগুলো যদি দেখেন যে কিভাবে উপস্থাপন করা হয়েছে, এবং এর বাইরেও আমরা দেখছি যে মার্গারেট থ্যাচার, যাকে আয়রন লেডি বলা হয় এবং তার একটা জায়গা তো আছেই ব্রিটেনের রাজনীতিতে, হ্যাঁ, তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এবং নানাভাবে নানা আঙ্গিকে পশ্চিমে আমরা দেখছি যে কার্টুনগুলোকে উপস্থাপন করা হচ্ছে, এবং তাতে করে পশ্চিমা সংস্কৃতিতে যেটা স্বাভাবিক বা এই যে সংহত আক্রমণ বা স্যাটায়ার বা বিদ্রুপ বা এই বিষয়গুলোকে, পলিটিক্যাল বিষয়গুলোকে সামনে নিয়ে আসার যে প্রবণতা, সেটিকে গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কি একটা সংস্কৃতিগত সীমাবদ্ধতা রয়েছে কিনা, এটি একটু জানতে চাই শিমুল আসের আপনার কাছে।
হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু নিটন ভাইয়ের একটা প্রশ্নের একটু জবাব দিয়ে নিই। যে উনি আমার একটা একটা জিনিস বললেন যে আমি একটা ভুল তথ্য দিয়েছি, মিথ্যা তথ্য দিয়েছি, মানে এক্সাক্ট শব্দটা মনে নেই, যে মেহেদী হাটের ভুল কার্টুনটা বলেছেন, এখন হ্যাঁ হ্যাঁ, সরি ভুল বলেছেন, নিটন ভাই। তথ্যটা ভুল ছিল, হ্যাঁ। ভুল আচ্ছা বলেছেন, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা আসলে ভুল না নিউটন ভাই। ওর কার্টুনটাও এটা মানে ফেসবুক তো নানান ভাবে কাজ করে। ও প্রথমে এই কার্টুনটা যখন এঁকেছিল তখন সে দিয়েছিল কাভার ফটো হিসেবে। আপনি কাভার ফটো থেকে ছবিটা নিয়েছেন, আমি মানে আমি যতটুকু বুঝতে পারি আর কি, আমি না না, বলছি। কভার থেকে আমি কভার থেকে আমি নেই। একটু আমি একটু বলি নিউটন ভাই, ঠিক আছে। ও আবার বলেন। হলো শেয়ার করেছিল এই 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 নাহিদের এই ঘটনায়, এই কার্টুনটা হওয়ার পর সে আবার শেয়ার করেছিল। ওই শেয়ার করা অংশটুকু ডিলিট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওই ওই স্ক্রিনশট আমার কাছে আছে, যে ওই অংশটুকু ডিলিট করে দিয়েছে। ওটা অনেকভাবে ইয়ে হয়তো, যে রিসেন্টলি সে যেটা দিয়েছিল ওইটা আসলে ডিলিট করে দেওয়া হয়েছে। অরিজিনালটা 2 বছর আগে বা 1 বছর আগে যেটা দিয়েছিল সেটা আছে, আপনি হয়তো বা সেখান থেকে নিয়েছেন। সো এটা আসলে ভুল তথ্য না। এটা হলো একটা জিনিস। আরেকটা জিনিস হলো আপনি বুলবুল ভাই যে কথাগুলো বললেন। তথ্যটা একটু বলবো কি আমি কোথা থেকে নিয়েছি, একটু বলবো? এটা না, আমি যেখান থেকে। ফেব্রুয়ারি মাসে আচ্ছা আচ্ছা, ফেসবুকে আছে এটা। আর এটা যদি হ্যাঁ হ্যাঁ, আমি তো রাজনীতিতে বললেন, আমি তো রাজনীতি বললাম হয়ে থাকে, আপনি যেটা নিরুন ভাই। বললেন রাজনীতি হয়ে থাকে, সেটা তো গভর্নমেন্ট করেনি কিংবা আমরা করিনি, এটা ফেসবুকের অ্যালগোরিদমের ফাঁদে পড়ে হয়েছে না। আচ্ছা ঠিক আছে, আমি ওইটাই বলছি, আমি কিন্তু কখনো বলি নাই ফেসবুকে অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটাও যদি আপনি একটু জানেন, যে প্রচুর রিপোর্ট করলে বা কোনো কিছু হলে এতদিন সেটা সেটা ফেসবুকের ডিলিট ইস্যু, হয় নাই। হ্যাঁ সেটা হ্যাঁ, সেটা ফেসবুকের ইস্যু, অবশ্যই। জুলাইয়ের ইস্যু আমি না। সেটাই আমি জি সেটাই বললাম। জি হ্যাঁ, জি। যে মানে কার্টুনটা সে আবার শেয়ার করেছে, সেটা ডিলিট হয়েছে, সেটা রিমুভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কেন করেছে সেটার বিহাইন্ড দ্য সিন আমি এই মুহূর্তে বলতে চাই না এটা। আর বুলবুল ভাই যেটা বললেন যে হ্যাঁ, আমাদের আমাদের কিন্তু একটা সময় মানে আমরা যখন আমরা দেখি যে আমাদের আমাদের পুরন ঢাকার কৌতুকগুলো যদি দেখি, আমরা আমাদের গ্রামের কৌতুকগুলো যদি দেখি, আমাদের গ্রাম বাংলার যেই সংগ্রহগুলো দেখি, সেগুলোতে প্রচুর হাস্যরস এবং নানান ধরনের হিউমারের আমরা দেখতে পাই। নানা ধরনের কালেকশন আমাদের কাছে যেগুলো আছে, বা ধরেন নাসিরুদ্দিন হোজ্জা, এগুলোই তো নানান ভাবে আমাদের কালচারের ভিতরে এই যোগগুলোই নানান ভাবে ঢুকে আছে। তো এরপরে যত সময় যেতে থাকলো, ইভেন এরশাদের সময় আমরা যদি দেখি, যে শিশির ভট্টাচার্য যে পরিমাণ কার্টুন এঁকেছেন, এরশাদকে গাধা বানানো থেকে শুরু করে সাপ বানানো থেকে শুরু করে নানান কিছু, তা আস্তে আস্তে যত দিন গিয়েছে আমাদের আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমাদের এই প্রজন্মটা, নতুন প্রজন্মের কথা বলছি, নতুন প্রজন্ম ইজ ভেরি মাচ স্মার্ট। তারা এই কার্টুন হিউমার একে অপরকে পচানো, হ্যাঁ, এই যে জেনারেশন, তারা খুব দারুণ ভাবে এটাকে স্পোর্টিংলি নেয়। বাট আমাদের যে প্রজন্ম বা এই 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 যে যায় অংশটুকু, এটা আমি দেখি যে বেশ সিরিয়াস একটা ডানে বামে সোজা মানে প্লাস মাইনাসের দিকে যেতে চায়। আমি কয়েকটা উদাহরণ হিসেবে বলি, আপনি যে উদাহরণগুলো দেখালেন, বাংলাদেশে খেয়াল আছে কিনা যে হুমায়ুন আহমেদের নাটকে ডাক্তারকে কেন খারাপ চরিত্র হিসেবে দেখানো হলো, সেটার জন্য আন্দোলন করা হলো যে আন্দোলন ডাক্তার। হয়েছিল, রাইট। আপনি দেখেন যে বাংলাদেশ পুলিশ 4-5 বছর, এক্সাক্ট টাইম বলতে পারবো না, তারা বিজ্ঞপ্তি দিয়েছিল যে নাটক বা সিনেমায় পুলিশদের চরিত্র খারাপ হিসেবে দেখানো যাবে না। আপনি যদি হলিউডে সিনেমায় দেখেন, সিআইএ বা এফবিআই সকল ক্যারেক্টারকে কি ভালো করে দেখায়, প্রচুর এফবিআই ক্যারেক্টারকে দেখাচ্ছে যে প্রচন্ড করাপ্টেড নানান ভাবে। তো বাংলাদেশ পুলিশ নিয়ম করেছে যে না, সকলকে ভালোভাবে দেখাতে হবে। তা আমাদের জুলাইয়েরও যে অংশটুকু সবাইকে ভালোভাবে দেখাতে হবে। তো জুলাইয়ের একজন নেতা যে পরবর্তীতে রাজনীতিতে এসেছে, বা জুলাইয়ের যেই হোক না কেন পরবর্তীতে রাজনীতি, আমি এই কথাটা আগেই বলেছি, জুলাইয়ের একটা স্পষ্ট একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা এক একজনের জন্য এক এক রকম মনে হতে পারে। লিটন ভাইয়ের জন্য একটা একরকম, আপনার বুলবুল ভাইয়ের জন্য একরকম, আমার জন্য একরকম, মেহেদির জন্য আরেক রকম, এবং আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে সেটা দেখি। লিটন ভাই এটার জন্য আবেগাক্রান্ত হন, আমার আবেগটা ডিফারেন্ট। আমার সামনে 2টা বাচ্চা মারা গেছে আমি দেখেছি, তো আমার আবেগটা ডিফারেন্ট। আমি যেই ধারায় কাজ করি সেটা ডিফারেন্ট, মেয়েদের জন্য হয়তো ডিফারেন্ট। তো এক একজনের আবেগ থেকে এক এক ভাবে দেখবে, সেটাই খুব স্বাভাবিক। এবং নিটন ভাই যেটা বললেন যে উনি মানা করছেন না বা ইয়ে করছেন না, এবং বলছেন যে মত প্রকাশের একটা অদ্ভুত জায়গায় আছে। মত প্রকাশ সবসময় যে বাধাগ্রস্ত হয় সরকার থেকে তা কিন্তু না। সরকারের অন্যতম কাজ হলো অন্য কেউ যাতে মত প্রকাশ করতে পারে সেই নিরাপত্তাটা দেওয়া। জুলাইয়ের পরে আমরা দেখেছি যে, আপনি অনেক দেখেছেন যে শুধু মত প্রকাশের কারণে অনেককে জেলে যেতে হয়েছে, তারা কোনো কিন্তু ফৌজদারি অপরাধ করেনি। হ্যাঁ, তারা ফেসবুকে লেখালেখি করেছে, অনেকে জেলে গিয়েছে শুধুমাত্র এইটার কারণেই। হ্যাঁ, সেই মত হয়তো আমার পছন্দ নাও হতে পারে, সেটা জুলাইয়ের বিপক্ষে হতে পারে, সেটা অন্য কিছুর বিপক্ষে হতে পারে, কিন্তু সেটা তো কোনো ফৌজদারি অপরাধ না। তাহলে আপনি কেন তাকে জেলে নিবেন, তাকে আটক করবেন কেন? সেটাও এক ধরনের বিষয়। এবং জুলাইয়ের পরে এমন সব ঘটনা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে আমি কখনো দেখিনি যে এইরকম ভাবে
মব আক্রমণ, মাজার আক্রমণ, নানান কিছুর আক্রমণ, এটা কিন্তু কখনো দেখিনি। তো কিছু কিছু জায়গায় দেখেছি ফেসবুকে সামান্য লেখার কারণে জনসাধারণ, সরকারের পক্ষ থেকে না, আমি আবারও বলি, হ্যাঁ, অন্য মানুষের পক্ষ থেকে, সেটাও কিন্তু মত প্রকাশের স্বাধীনতা খর্ব করাই লিটন ভাই বা বা অন্য অন্য যেই বলেন না কেন। আর বুলবুল ভাইয়ের ওই একই প্রশ্নে আমি ফিরে আসি যে হ্যাঁ, এটা একটা চর্চার বিষয়, এই ধরনের হিউমার স্যাটার। আপনি যদি, আমার খুব প্রিয় একটা টিভি সিরিজ আছে, সেটা হলো ব্ল্যাক মিরর। ব্ল্যাক মিররের প্রথম পর্বটাই দেখবেন যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে মক করে যে পর্বটা বানানো হয়েছে, এটা আমি মনে করি না যে আমাদের সাবকন্টিনেন্টে কোথাও এটা বানানো খুবই 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 ডিফিকাল্ট। টনি ব্লেয়ারকে মূলত ওই জায়গায় ইয়ে করা হয়েছে যে সে একজন একটা মানে একটা শূকর ছানার সঙ্গে সে হলো সঙ্গম করে, সঙ্গমরত অবস্থা, এটা হলো মেইন কাহিনী হিসেবে দেখানো হয় আর কি। তো ওদের দেশের টলারেন্স এটা যে আসছে, এটা এমনি এমনি আসেনি। তাদেরও আবার ইনটলারেন্সের অনেক ধরনের জায়গা আছে। হ্যাঁ, পৃথিবীর কোথাও আপনি যে মত প্রকাশ করে যে একদম 100% ভাবে করতে পারবেন, সেটা খুবই খুবই ডিফিকাল্ট। বাট এই ক্ষেত্রটা যতখানি সম্প্রসারিত করা যায়, আমাদের বাংলাদেশের ক্ষেত্রটা হ্যাঁ আস্তে আস্তে বড় হচ্ছে, আমি চাই আরো বড় হোক, কিন্তু প্রচুর বিষয় আছে যেগুলো নিয়ে আসলে কথাই বলা যায় না, অনেক কিছু নিয়ে কথা বলতে পারি না আমরা, মানে কবে পারবো আমি জানি না। হ্যাঁ, সেটাই সেটাই হলো একটা বড় জায়গা। এবং এই ধরনের ভয়ভীতি, এই যে এটা নিয়ে যে এক ধরনের শুধু আলোচনা না, তাকে যে প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে এমন ভাবে যে সে আসলে পক্ষের লোক না বিপক্ষের লোক, সে কি আসলে মানে আওয়ামী লীগ যে ক্যাম্পেইনটা করছে সেটা আসলে শুরু করছে একজন কার্টুনিস্ট, তার সঙ্গে যে এই যে যোগাযোগ, এটা এক ধরনের তাকে ভয় দেখানোই আমার কাছে মনে হয় আর কি, যে নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে তাকে সেটার মতো করা। এবং এবং এটা মেহেদী হক এটা আসলে নাহিদকে এঁকেছেন কিনা আমি জানি না, ইভেন আমি দেখলাম যে সম্ভবত এটা ফেক কিনা আমি ঠিক জানি না, নাহিদ 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 সাহেবও ওই 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 কার্টুনে একটা লাভ চিহ্ন, লাইভ রিয়েক্ট করেছেন। হ্যাঁ, উনি হয়তো এটা পছন্দ করেছেন। সো আই ডোন্ট নো, আমরা যারা একটা বিষয় নিয়ে অনেক আবেগে আক্রান্ত হয়ে থাকি, নানান কিছু হয়ে থাকি, এবং অন্যের আবেগটাও যে ডিফারেন্ট হতে পারে, সবাই যে আমার মতো আবেগ আক্রান্ত হবে না, তাদের দৃষ্টিভঙ্গি যে ডিফারেন্ট হতে পারে, সেই জায়গাটা আমরা যত চর্চা করতে পারবো, আপনি যে প্রথম কার্টুনটা যে কার্টুনগুলো দেখালেন, সেগুলো হয়তো আমরা তত বেশি মেনে নিতে পারবো আর কি। হ্যাঁ, আমার নাকটা লম্বা হলে অবশ্যই আমাকে দেখতে অসুন্দর লাগে, কিন্তু এই অসুন্দরটাও আমাকে মেনে নিতে হবে, আমার ব্যক্তিগত পছন্দের উপরই সবকিছু নির্ভর করবে না। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শিমু নাসের এবং অধ্যাপক সেলিম রেজা নিউটন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।